ডিআইআই বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের একটি রাজা হলো এসবিআই গ্রুপ। আমরা আজকের এই ভিডিওতে এই এসবিআই গ্রুপের কর্মকাণ্ড সম্পর্কে জানব। দেখুন, এর আগে আমি এফআইদের রাজা গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেছি। আজকে ডিআইদের রাজা এসবিআই গ্রুপের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, এখন বেশ কয়েক মাস থেকে আমরা দেখছি যে নিফটিকে বিক্রি করা হচ্ছে এবং আমাদের মার্কেট ক্রমাগত পড়ে চলেছে। তো এই অবস্থাতে একদিকে এফআই সেল করছে, অন্যদিকে ডিআইরা কিন্তু কিনছেন। এখন তাহলে ডিআইরা কোন কোন স্টকে কিনছেন এবং কোন কোন স্টক থেকে তারা বেরিয়ে গেছেন, এটা জানলে পরে কিছুটা আমাদের সুবিধা হবে এবং তারই উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি করছি। আশা করি আপনাদের কাজে লাগবে। মনে রাখবেন, ডেটাগুলো কিন্তু এক্সচেঞ্জকে যে ডেটা দিয়েছে সেই ডেটা অনুসারে আমরা বলছি। এর মানে এটা নয় যে কেবলমাত্র এসবিআই গ্রুপ এই সমস্ত স্টকেই তাদের পজিশন তৈরি করেছে বা সেখান থেকে বেরিয়ে গেছে। যেগুলি 1%-এর কম সেগুলো তারা দিতেও পারে, তারা নাও পারে, সাধারণত তারা দেয় না। তো যাই হোক, যেগুলিতে তার থেকে বেশি করেছে আমরা সেই সমস্ত স্টকগুলোকেই দেখব। এবং মনে রাখবেন, এর সঙ্গে এটাও মনে রাখবেন যেটা কিন্তু ডিসেম্বরের কোয়ার্টারের ঘটনা চলছে, এখন কিন্তু ফেব্রুয়ারি। তো আপনারা এই স্টকগুলোতে যেগুলোতে ইনক্রিজ করেছে, সাধারণত ডিআই বা এফআইরা এই 4 দিন 5 দিনের মধ্যে সেখান থেকে বেরিয়ে যায় এমন কিছু করে না। ডিসেম্বরের নাগাদ যেগুলোতে ঢুকেছে, যেগুলোতে নতুন এন্ট্রি নিয়েছে, যেগুলোতে ইনক্রিজ করেছে, তাদের আগে থেকে কেনা ছিল, তারপরও তাদের পোর্টফোলিওকে আরও ইনক্রিজ করছে সেখানে স্টেকটাকে, আর কোন জায়গাতে তারা সরে এসেছে। তো সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমেই এক চোখে মার্কেটটাকে দেখে নিই যে মার্কেটের অর্থাৎ এসবিআই গ্রুপের কী অবস্থা। তো দেখুন, এসবিআই গ্রুপ যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন আজকে কিন্তু আমরা যখন ভিডিওটা আমি করছি তখন 13 তারিখে, সুতরাং সেই হিসেবে ডেটাটা আমরা পেয়েছি। দেখুন, এর আগেও কিন্তু এসবিআইয়ের ওপরেই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং টাটা গ্রুপ রয়েছে। এই কিন্তু 3 নাম্বার ক্যাপিটালের দিক থেকে দেখতেই পাচ্ছেন 9 লাখ কোটি টাকারও বেশি, 9,08,837, অর্থাৎ 800 কোটি টাকারও বেশি তাদের কি হচ্ছে পোর্টফোলিও। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিওটাকে 1.94% আপাতত বাড়িয়েছে। কতগুলোতে স্টক নিয়ে তাদের কারবার? 323-এর বেশি। 323-এর কেন বেশি বললাম? কারণ সব খবরগুলো যেগুলো 1%-এর কম সেগুলো তারা দিতেও পারে, নাও দিতে পারে, তো সাধারণত দেয় না। সুতরাং 323টার বেশি স্টক তারা হোল্ড করছে। তাহলে বুঝতেই পারছেন কত রকমভাবে সে ডাইভার্সিফাই করেছে নিজেদের পোর্টফোলিওকে। একটা মানুষের ক্ষেত্রে কিন্তু এত পোর্টফোলিও কিন্তু ডাইভার্সিফাই করলে মেনটেন করা কঠিন হয়ে যায়, সেটা আলাদা বিষয়। এটা দেখে ভাববেন না যে আমিও কিন্তু একটি করে 300টি স্টক কিনে নিই, সেটা ঠিক হবে না, কারণ আপনি সেটা ট্র্যাক করতে পারবেন না। তাদের প্রচুর লোকবল, ক্ষমতা বেশি, তারা সেই মতো করে ব্যবস্থা করে। কিন্তু দেখুন যে ডাইভার্সিফাই করছে, কোন কোন ইন্ডাস্ট্রিতে তারা ঢুকছে আমরা সবই দেখব। তো যে সেক্টরগুলোতে তারা সবথেকে বেশি ইনভেস্ট করে রেখেছে তার মধ্যে ব্যাংকিং এবং ফিনান্স 43%, সফটওয়্যার এবং সার্ভিসেস 10% এবং অটোমোবাইলস এবং অটো কম্পোনেন্টে 6% ইনভেস্টমেন্ট করা আছে। টপ 3 সেক্টর কোন তিনটিতে সবথেকে বেশি হোল্ডিংস রয়েছে? এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, দেখতেই পাচ্ছেন প্রায় 82,000 কোটি টাকা, এবং তারপরে রয়েছে এইচডিএফসি ব্যাংক, যেটাতে আছে 77,000 কোটি টাকারও বেশি, এবং আইসিআইসিআই ব্যাংক যেখানে 57,000, প্রায় 58,000 কোটি টাকার কাছাকাছি। তাহলে দেখতেই পাচ্ছেন এসবিআই লাইফ, এইচডিএফসি এবং এলআইসি, আইসিআই ব্যাংকে, আইসিআইসিআই ব্যাংকে তাদের হোল্ডিংস কী রয়েছে? বেশি রয়েছে। আচ্ছা, কোন কোন সেক্টরগুলোতে? আমরা যদি সেক্টরগুলো দেখি, ইন্ডাস্ট্রিগুলো দেখি, তাহলে দেখবেন ইন্ডাস্ট্রি বলুন, সেক্টর বলুন, 115টি জায়গাতে তারা কিন্তু নিজেদের মধ্যে ছড়িয়ে রেখেছে। তো এগুলো যদি বলতে যাই তাহলে এগুলো তো আমাদের প্রচুর সময় লেগে যাবে। ফার্মাসিউটিক্যাল 5%, ব্যাংকে প্রায় 4%-এর কাছে, সিমেন্ট মেজর 2%, হসপিটাল 2%, কেমিক্যাল, অটোতে
ফিনান্স ইনভেস্টমেন্টে 2%, সব 2% 2% করে দেখুন মোটামুটি সমস্ত জায়গাতে নিজেদেরকে ছড়িয়ে গেছে সেক্টরগুলোতে। আমি হালকা করে স্ক্রল করছি যাতে আপনাদের ইচ্ছা হলে ভিডিও পজ করে করে সেগুলো দেখতে পারেন, কারণ এগুলির প্রত্যেকটির নাম বলতে গেলে পরে এমনিতেই ভিডিও প্রচুর প্রচুর বড় হয়ে যাবে। দেখুন কফি, সেখানেও তারা করেছেন, রেস্টুরেন্ট সেখানেও তারা করেছেন, পাওয়ার ট্রান্সমিশন সেখানেও রয়েছে, রিফাইনারি সেখানেও আছে, জিপসেও আছে, প্রোডাক্টসেও রয়েছে, ফার্টিলাইজারে রয়েছে, ট্রাভেল সার্ভিসে রয়েছে। সব জায়গাতে তারা কিছু না কিছু ইনভেস্টমেন্ট করেছেন। যেগুলো জিরো দেখছেন তারা একটুখানি কম, অর্থাৎ 1%-এর কম আছে বলে সেগুলোকে জিরো দেখাচ্ছে, কিন্তু এই সমস্ত সেক্টরে তাদের ইনভেস্টমেন্ট আছে। এবারই চলুন আমরা দেখি যে কোনগুলোতে, কোন জায়গাগুলোতে তাদের এই যে 300 আপনারা দেখতে পাচ্ছেন 323টা, তো সেইগুলো কোন কোন সেক্টর আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমেই আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখুন আমাদের কি কি জায়গা আমি রয়েছে। দেখুন স্টকের নাম, এখানে রয়েছে কত হোল্ডিংস, অর্থাৎ হোল্ডিং ভ্যালুটা কত, এবং যে চেঞ্জটা হচ্ছে, চেঞ্জটা মানে হচ্ছে ডিসেম্বর 24-এ কত চেঞ্জ হয়েছে, নতুন থাকলে পরে নিউ লেখা আছে, আর ডিসেম্বর 2024-এর হোল্ডিংস কত পার্সেন্ট সেটা লেখা আছে। এটা হচ্ছে সেপ্টেম্বর, এটা হচ্ছে জুন কোয়ার্টারে। তো প্রথমেই যেগুলো নিউ দেখুন কলগেট পামোলিভ, এতে তারা কিন্তু 742 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে নতুনভাবে ডিসেম্বর 2024-এ। তাহলে ডিসেম্বর 2024-এ এদের চার্ট যে আপনারা দেখুন এবং দেখার চেষ্টা করুন যে কী কী পরিবর্তন ঘটেছে, সেটা একটু বোঝার চেষ্টা করুন কোন জায়গাতে কেমনভাবে, বা ডিসেম্বর 2024-এ যেখানে দাম ছিল তার থেকে নিচে এসেছে কিনা, সেরকম দাম পেরোলে পরে সাপোর্ট রেজিস্ট্যান্স কেমন, সেরকম দাম পেরোলে আপনারা কেনার পরিকল্পনা করবেন কি করবেন না সেটা আপনাদের সিদ্ধান্ত। তো সেটা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন। এখানে একটা ডিসক্লেমার আমি দিয়ে দিই যে আমি কিন্তু আপনাদেরকে কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, এখানে পিওরলি তাঁরা কী করেছেন সেটাই আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এবং কোন কোন জায়গাগুলোতে সুযোগ থাকতে পারে আপনারা যদি বুঝবার ক্ষমতা থাকে তাহলে আপনারা বুঝবেন, আমি খালি ডেমনস্ট্রেট করছি মাত্র। আচ্ছা, গ্র্যানুয়েলস নতুনভাবে 308 কোটি টাকা নতুন করে ইনভেস্ট করেছেন আইসিআরএ, সেখানে 145 কোটি টাকা। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি আইএইচসি দেখতে পাচ্ছেন 1345 কোটি টাকা, অর্থাৎ এরা কিন্তু এই কোম্পানিটিতে কী ভাবছেন যে সুযোগ রয়েছে। জুবিল্যান্ট ফার্মা, সেটাতে কী রয়েছে দেখুন 213 কোটি টাকা লাগিয়েছে। ম্যাক্স ফিনান্সিয়াল দেখুন 437 কোটি টাকা তারা নিউ। পিআই ইন্ডাস্ট্রিজ 530 কোটি টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবি, ভাইসরয় হোটেলস, তাহলে কী কী দেখছেন দেখুন হোটেল কোম্পানিতে কিন্তু তারা হোটেল সেক্টরে, হলিডে সেক্টরে তারা কিন্তু কী করছে, তারা মনে করছে যে সেখানে সুযোগ আছে বলেই তারা কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। দেখুন পিএনবি হাউসিং ফিনান্স সেখানেও করেছে, রেস্টুরেন্ট ব্র্যান্ড এশিয়া সেখানেও করেছে, জোম্যাটোতে ইনভেস্ট করেছেন, তাহলে ওয়ান মোবিকুইক সিস্টেমে তারা ইনভেস্ট করেছেন, খুবই অল্প কিন্তু করেছেন। পিএনবি ফিনান্সে করেছেন। আচ্ছা দেখুন হসপিটাল, আচ্ছা নিট লার্নিং রিটেল, দেখুন সোলার হোল্ডিং, এসিএমই সোলার হোল্ডিংস লিমিটেড 118 কোটি টাকার নতুন হোল্ডিংস তারা কিন্তু নিয়েছেন নতুনভাবে। এই কোম্পানিগুলো কোনটা কোনটা জানেন আপনারা? আমার গলাটা একটু ডিস্টার্ব হচ্ছে। দেখতে পাচ্ছেন নিভা বুপা হেলথ, কিছুদিন আগে বোধহয় আমি আলোচনা করেছিলাম নিভা বুপা হেলথ নিয়ে, যখন আলোচনা করা আমাদের সেবির নিয়মের বাইরে ছিল তখন আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, জিঙ্কা লজিস্টিক সলিউশন, ড্যাম ক্যাপিটাল অ্যাডভাইসারি, দেখুন বেশি নয় 34 কোটি টাকা। এটা নতুন আইপিও বেরিয়েছিল, যেটা 40% আপনার গেনে খুলেছিল, এখন হয়তো মাইনাসে চলছে, এখনকার দাম নিয়ে আলোচনা করব না, করতে নিষেধ রয়েছে। তো যাই হোক, তারপর ধরুন এই যে সানাথান টেক্সটাইল, দেখুন টেক্সটাইল একটা গুরুত্বপূর্ণ সেক্টর, সেই সেক্টরে কিন্তু 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে দিয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন সানসার ইঞ্জিনিয়ারিং নতুনভাবে ইনভেস্টমেন্ট করেছেন। এটা আচ্ছা, এই পর্যন্ত আমি একটা বলি, তারপরে এই জিনিসটাতে আসবো। এটা হচ্ছে দেখুন ওয়ান সোর্স স্পেশালিটি হচ্ছে ফার্মা, তাহলে ফার্মা সেক্টরেও কিন্তু তারা ইনভেস্ট করেছে অনেকগুলোতে, আপনার নামগুলো দেখছেন, আমি সব নামগুলো ভালো করে বললামই না। এইগুলোতে কি হচ্ছে, এগুলো হচ্ছে নিউ ক্যান্ডিডেট। আপনার ভিডিও পজ করুন, আমি একবার স্ক্রল করে আপনাদেরকে তবু ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা সুবিধা হবে। দেখতে পাচ্ছেন কলগেট পামোলিভ থেকে আমরা ভিডিও
পজ করে সেগুলোতে দেখে নিতে পারবেন যতদূর পর্যন্ত নিউ আছে। নিউ আসার পর এগুলো হচ্ছে ইনক্রিজ, অর্থাৎ পার্সেন্টেজ আগে থেকে ছিল তারা ইনক্রিজ করেছে, আমরা আলাদাভাবে সেগুলো দেখব। এবং এগুলো হচ্ছে লালগুলো হচ্ছে ডিক্রিজ, দেখুন খানিক করে তারা আস্তে আস্তে বেড়েছে এবং ডিক্রিজ করেছে। আর এই ডেটাগুলো এখনও পর্যন্ত আসেনি, এখনও পর্যন্ত এক্সচেঞ্জকে দেয়নি যে এই সমস্ত কোম্পানিগুলোর কী করেছে। আমরা ডিক্রিজ আর ইনক্রিজ যেহেতু আলাদা করে দেখাবো, সুতরাং এখান থেকে আপনারা একটুখানি দেখে রাখুন যে এশিয়ান পেন্টসেও কিন্তু তাদের আছে, কিন্তু এখন তারা কি করবে এশিয়ান পেন্টস নিয়ে। অটোমোবাইল দেখুন, ভারত এয়ারটেল মোটামুটি টপ মোস্ট 500টা যদি আপনি ধরে রাখেন যে আমার নিফটি 500, তার মধ্যে 323টা হয়তো করেছে। হয়তো এর বাইরের কোম্পানিতেও কিছু দেখতে পেলাম আমি যেগুলো নিফটি 500-এর বাইরে রয়েছে, তো সেগুলোতেও কিন্তু তারা ইনভেস্টমেন্ট করেছেন। দেখুন এশিয়ান লজিস্টিক, হিন্দুস্তান ইউনিলিভার, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন যে কামাত হোটেলস, কেএনআর কনস্ট্রাকশন, এগুলোতে কি করেছে না করেছে কিনা। দেখুন কোটাক মহিন্দ্রা ব্যাংক 20,000 কোটি টাকার বেশি তাদের ইনভেস্টমেন্ট অলরেডি আছে, কিন্তু এটিতে কি করেছে এখন এক্সচেঞ্জকে তারা জানায়নি। এক্সচেঞ্জকে জানালে পরেই আমরা কিন্তু জানতে পারবো। আপনাদের আগ্রহ থাকলে আপনারা বলবেন, আমি সেই মতো এগুলোকে আপডেট দেবো আপনাদের। আচ্ছা, তো এগুলোতে দেখুন, এগুলোতে কোনো খবর পাওয়া যায়নি। এমনকি নিজেদের ব্যাংক এসবিআই ব্যাংকেও কিন্তু কি করে রেখেছে, স্টেট ব্যাংক, এই যে স্টেট ব্যাংকে 20,000 কোটি টাকার বেশি তাদের ইনভেস্টমেন্ট রয়েছে। আচ্ছা, তো চলতে থাকুক। দেখুন ইয়েস ব্যাংক সমস্ত জায়গাতেই রয়েছে। আমি এবারে যে জায়গাটা আপনাকে বলবো, বেশ কিছু স্টকে তারা এতটাই বিক্রি বাটা করেছেন যেগুলো 1%-এর নিচে চলে এসছে। 1%-এর নিচে রিসেন্টলি যেগুলো চলে এসছে নামগুলো কিন্তু জেনে রাখা দরকার। 1%-এর কম বিক্রি করেছে নয়, এতটা বিক্রি করেছে বা তাদের হোল্ডিংস এত ছিল না যেটা 1%-এর নিচে এসেছে। 1%-এর নিচে যেগুলো চলে আসে সেগুলো আর এক্সচেঞ্জকে দেয় না, কিন্তু আগে থেকে ডাটাগুলো যদি দেখতে থাকেন তখন কিন্তু যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো দেখে বোঝা যায় যে কোনগুলো 1%-এর নিচে এসেছে। গোদরেজ প্রপার্টিজ, হিন্দুস্তান পেট্রোলিয়াম, আইআইএফএল ফিনান্স, জেএসডব্লিউ স্টিল, মান্নাপুরম ফিনান্স, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, জাইডাস ওয়েলনেস, তারপর হচ্ছে জাগসোপ সোনপাল ফিনান্স, হোম ফার্স্ট ফিনান্স, আর দ্য নর্দার্ন আর্ক ক্যাপিটাল, এবং হচ্ছে কার্ডো ব্র্যান্ডস এবং ইপ্যাক ডিউরাবলস। এইগুলোতে তাদের হোল্ডিংস কিন্তু এই প্রথমবারের জন্য 1%-এর নিচে এসছে। হোল্ডিংস নেই তা নয়, 1%-এর কমে চলে এসেছে এই নিম্নলিখিত কোম্পানিগুলির। সুতরাং সেটাকে আমরা স্ক্রিনশট নিতে পারেন, ভিডিও পজ করে লিখে নিতে পারেন এবং দেখতে পারেন। তো প্রথমেই চলুন আমরা কোন স্টকগুলোতে তারা ইনক্রিজ করেছে হোল্ডিংস, সেটা কিন্তু আমাদের জানা দরকার, খুব ভালো করে জানা আমাদের দরকার। যেমন সানসের ইঞ্জিনিয়ারিং ছিল কি সেপ্টেম্বরে 3.92, ডিসেম্বরে কিন্তু তাদের বেড়েছে 7.70 হয়েছে। সব থেকে বেশি ইনক্রিজ করেছে এটাতেই কিন্তু সানসেরা ইঞ্জিনিয়ারিং। বলরামপুর চিনি দেখুন 2%, 2.5%-এর কাছাকাছি বাড়িয়েছে। হ্যাপিয়েস্ট মাইন্ডস, আমি পার্সেন্টেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর ডেমনস্ট্রেট করছি না, কারণ হচ্ছে দেখুন করতে গেলে পরে ভিডিওটা অহেতুক অনেক বেশি লম্বা হবে। আপনারা ভিডিওটা পজ করুন এবং তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, হ্যাপিয়েস্ট মাইন্ড দেখুন 2%-এ বেশি বার করেছে। আচ্ছা, গ্রেন্ডেল নটন সেখানে দেখছেন 2%-এর মতো বেরিয়েছে। তাহলে এই যে 4টে কোম্পানি আমরা পেলাম, এই 4টে কোম্পানি কিন্তু 2%-এর মতো বেরিয়েছে। তার থেকে একটুখানি কম দেখুন টরেন্ট পাওয়ার, সেটাতে 1.9। আচ্ছা, রত্নমণি মেটালস, ইন্ডিয়া মার্ট, আচ্ছা তার মহিন্দ্রা লাইফস্পেস ডেভেলপার্স, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, দেখুন গোদরেজ একটি প্রপার্টিজে হয়তো বাদ দিয়েছে, কিন্তু কনজিউমার প্রোডাক্টে কিন্তু তারা বাড়িয়েছে 1.28%। ভারত ফোর্জ, আচ্ছা রুট মোবাইল, এল&টি, অ্যাক্সিস ব্যাঙ্ক, টেক মহিন্দ্রা, স্যানোফি কনজিউমার এবং ইলেকট্রনিক মার্ট অফ ইন্ডিয়া, এগুলোতে সবগুলোতেই কী আছে 1%-এর বেশি আছে। 17টি কোম্পানি, 18টি কোম্পানি। এরপরে দেখুন সুবেন ফার্মাসিউটিক্যাল, কিছুদিন আগেই সুবেন ফার্মাসিউটিক্যাল সম্পর্কে কি একটা যেন শুনলাম, সেটাতে হচ্ছে 1%-এর কাছাকাছি। এআইএ ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে 0.76। আচ্ছা, গুজরাট স্টেট পেট্রোনেট, এরকম 0.7%। মোটামুটি এই পর্যন্ত কিন্তু 1%-এর কাছাকাছি হয়েছে। বায়োকনেও তারা কিন্তু ইনভেস্ট করেছেন, এবং কতগুলোতে নতুন ইনভেস্ট করেছে একটু দেখি। 23, 24, 25, 26, 27, 28, 50, 52,
80, 85, 123টাতে তারা ইনক্রিজ করেছে অল্প অল্প হলেও। দেখুন আমি সেটাকে আবার উপরে নিয়ে যাচ্ছি, এগুলো তো খুব সামান্য হলে পরেও তারা কি করেছে, ইনক্রিজ করেছে। এতগুলো কোম্পানির নামে আমাদের বলছি না, বললে পরে প্রচুর। এমআরএফ, এনটিপিসি সেখানে কিন্তু 0.04% বাড়িয়েছে। আমি অল্প অল্প করে এগুলোকে তুলে নিয়ে যাচ্ছি, তাহলে পরে আপনারা সেগুলো দেখতে পাবেন। এবং দেখুন এই নিম্নলিখিত কোম্পানিগুলোকে চার্টে দেখুন এবং আপনারা বিচার বিবেচনা করুন যে কোনগুলো আপনার হোল্ডিংস আছে বা আপনি মনোবল পাবেন। আমরা যদি মনে করুন টিমকেনে থেকে থাকে, টিমকেন যখন ওরা বাড়িয়েছে আপনি একটা সাহস পাবেন। তো এই স্টকগুলোর প্রত্যেকটা নাম আমি বলছি না, 114-15টা স্টকে, 123টা স্টকে তারা ইনভেস্ট করেছেন। আর তেমনিভাবে অনেকগুলো থেকে তারা এক্সিটও করে গেছেন। তো কোনগুলো থেকে এক্সিট করেছে, অর্থাৎ ডিক্রিজ করেছে কোনগুলোতে হোল্ডিংস, সেগুলো দেখুন। এইটা কতগুলো কোম্পানি প্রথমেই আমরা দেখিনি, এখানেও দেখুন 114টা কোম্পানি থেকে তারা কি করেছে, এক্সিট করেছে। তো কমিয়েছে, সব থেকে বেশি কমিয়েছে কোনটা, আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে প্রথম দেখিনি। মেডপ্লাস হেলথ সার্ভিস 3%-এর বেশি কমিয়েছে। এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট, জি ভার্নোভা টিডি, ভোল্টাসে তারা কমিয়েছে, পিভিআর আইনক্সে কমিয়েছে, ডেলিভারিতে কমিয়েছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানিতে কমিয়েছে, শক্তি পাম্পে কমিয়েছে, ক্রিসিল লিমিটেড সেখান থেকে কমিয়েছে, আল্ট্রাটেক সিমেন্ট থেকে কমিয়েছে, পৈশালো ডিজিটাল থেকে কমিয়েছে, ফ্লেয়ার রাইটিং। কয়েকজন আগে আমাকে হয়তো কেউ একটা প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দিইনি, যে ভোল্টাসের ব্যাপারে, তারপরে হচ্ছে শক্তি পাম্পের ব্যাপারে, ক্রিসেলের ব্যাপারে, এগুলো সম্পর্কে পৈশালো ডিজিটাল আমার মনে পড়ছে। তো এইগুলোর ব্যাপারে তারা জানতে চেয়েছিলেন। দেখুন এসবিআই নিজেই কিন্তু এগুলো থেকে বেরিয়ে এসেছে। আচ্ছা, টিপস মিউজিক দেখুন 1%-এর কাছাকাছি হচ্ছে এট্রেগা ইন্ডাস্ট্রিজ, রামকো সিমেন্ট, জুপিটার লাইফলাইন, অশোক লেল্যান্ড, সামি হোটেলস। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, কারণ 114-15টার নাম যদি বলি তাহলে বুঝতেই পারছেন। দেখুন বড় বড় নামগুলো রয়েছে, অশোকা বিল্ডকন, দেখুন ডোমস ইন্ডাস্ট্রিজ থেকেও কিন্তু তারা হোল্ডিংস তাদের ভালোই আছে, কিছু পরিমাণ বিক্রি করে দিন, যে পরে হয়তো ঢুকবেন আবার। সাইসেলস, হেজ, লোরাস ল্যাব, কোফোর্জ, নিপ্পন লাইফ ইন্ডিয়া, পিটিএন ইঞ্জিনিয়ারিং, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, হ্যাঁ, সোয়ান এনার্জি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্লু স্টার। দেখুন ভোল্টাস আর ব্লু স্টার দুটোই এসি কোম্পানি থেকে তারা কী করেছে, একটুখানি হলে পরেও সরিয়ে নিয়েছে। ক্যাম্পাস অ্যাক্টিভ ফায়ার, কিন্তু সামনে তো আপনার বলতেই পারেন যে গরমের সিজন আসছে, তার সত্ত্বেও কিন্তু সরিয়ে নিল। তাহলে কি এমন কোনো এসি কোম্পানিতে তারা নতুনভাবে ইনভেস্ট করেছেন? যদি এটুকু বুঝতে পারেন এবং খোঁজার চেষ্টা করুন যে দুটো ভোল্টাস থেকে কমিয়েছে, ব্লু স্টার থেকেও কমিয়েছে, তাহলে নতুন কোনো এসি কোম্পানিকে তারা কি ব্যবহার করেছেন? তারা কি মনে করছেন যে নতুন এসি কোম্পানি উঠবে? তাহলে যেগুলোতে ইনক্রিজ করেছে সেগুলো খুঁজে দেখুন। দেখুন ভিআরএল লজিস্টিক, গণেশা, প্রচুর। এইচডিএফসি ব্যাঙ্ক থেকেও তারা কিন্তু একটুখানি কমিয়ে নিয়েছে 0.11%। ইন্ডাসিয়াল ব্যাঙ্ক, লালপেত ল্যাব, সবগুলো থেকে তেমন করিয়েছে। আচ্ছা, সেলো ওয়ার্ল্ড, সিএসবি, বাজাজ, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও তারা খানিকটা কমিয়েছে নিজেদের সব থেকে বেশি যেখানে ছিল। হ্যাঁ, তো সেখান থেকে টাকা নিয়ে তারা অন্য জায়গাতে ঢোকাচ্ছেন। এনএমডিসি, টাটা কনজিউমার প্রোডাক্ট, তারা দেখুন গুজরাট কনজিউমার প্রোডাক্টে তারা বাড়িয়েছে, কিন্তু টাটা কনজিউমার প্রোডাক্ট থেকে বেরিয়ে চলে এসেছে। এই যে তুলনামূলক আলোচনাগুলো, এগুলো স্টক দেখে দেখে আপনাকে কিন্তু সময় নিয়ে নিয়ে এগুলো করতে হবে। ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ, আর আমি যদি 115-120 করতে যাই তাহলে বুঝতেই পারছেন যে কত বড় একটা হিউজ টাস্ক হবে। অম্বুজা সিমেন্ট, এবং আপনারা ধৈর্য ধরে দেখবেন না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে সব দেখালাম আপনাদেরকে এই পর্যন্ত, 114টা পর্যন্ত। তো এটা মোটামুটিভাবে আপনারা বলতে পারেন যে হিউজ একটা হিমালয়ান টাস্ক এসবিআই গ্রুপ আমাদের দেশের জন্য এবং নিজেদের জন্য করে চলেছেন। এই সমস্ত কোম্পানিগুলোকে হোল্ড করছে, কোনোটা বিক্রি করছেন, কোনোটা ধরে রাখছেন। কোনগুলোতে ইনক্রিজ করলো নজর রাখুন, কোনগুলোতে ডিক্রিজ করেছে নজর রাখুন, কোনগুলো নিউ এন্ট্রি করেছে নজর রাখুন। এই তিনটে সেক্টর খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা আমাদের কাজে দিয়েছে। স্টকগুলোকে দেখলেন, স্টকগুলোকে ভাবার চেষ্টা করুন, কারণ প্রচুর বড় কর্মকাণ্ড। 70-80টা হলে, 40টা হলে ডিটেল আলোচনা করা যায়, কিন্তু এটা হলে পরে একটা হিমালয়ান টাস্ক হবে। দেখ, আমি এখানেই আলোচনা শেষ করছি।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।